1974 সালে স্থাপিত ত্রিপুরা জুট মিলে 1981 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সেই উৎপাদন স্থায়ীভাবে থেমে যায় কোভিড চলাকালীন। মিলটির বার্ষিক 11,700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এটি খুবই কম ক্ষমতার ব্যবহারে পরিচালিত হয়ে আসছিল। ত্রিপুরা জুট মিলে খাদ্যশস্য, চা এবং বীজ ইত্যাদির জন্য চটের বস্তা উৎপাদন করা হতো। একসময় ত্রিপুরার বাজারের চাহিদা মেটাতে বার্ষিক 80 থেকে 100 মেট্রিক টন পাটের সুতা উৎপাদন করা হতো। এছাড়া কার্পেট, মাদুর, হেসলান, কাপড় ইত্যাদির মতো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হতো এই পাটকলে। বর্তমানে ত্রিপুরায় জুট মিল বললেই মাথায় আসে শ্রমিকদের বকেয়া বেতন এবং কর্তৃপক্ষের সাথে তাদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লড়াই। ত্রিপুরা জুট মিলের শ্রমিকরা বিভিন্ন সমস্যা ও বকেয়া বেতন ও অধিকারের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করে যাচ্ছে। 2013 সালে এই পাটকলের শ্রমিক ও কর্মী সংখ্যা ছিল 1007 জন। বর্তমানে মাত্র 47 জন আছে বলে খবর। তাই কিছু প্রশ্ন জাগে, কি হালে আছে ত্রিপুরার একমাত্র পাটকল বা জুট মিল? কেমন আছে এই মিলের কর্মচারী এবং শ্রমিকরা? কেমন আছে মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীরা? কতটা মিটল তাদের পাওনা গন্ডার দাবি? মাত্র 51 বছর বয়সে কেন ত্রিপুরার জুট মিলের এই করুণ দশা? বর্তমানে জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া কি আকস্মিক কোনো সমস্যার কারণে, নাকি দীর্ঘদিনের কোনো পরিচালনাগত ত্রুটির কারণে? বর্তমান বিশ্বের বাজারে মাফ করবেন, বিভিন্ন পাটজাত পণ্যের পাশাপাশি পাটের কাপড়ের চাহিদা বেড়েছে, অনেক গুণ বেড়েছে। তাই রাজ্যের এই পাটকলটি পুনরুজ্জীবিত করা কতটা লাভজনক হতে পারে? চলুন আজ একটু রাজ্যের পাট চাষ থেকে শুরু করে জুট মিলের হাল হকিকত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরা জুট মিলের নানান সমস্যা এবং এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ধনমণি সিনহা। স্বাগত ধনমণি বাবু আপনাকে। নমস্কার। ধনমণি বাবু, প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে বর্তমানে ত্রিপুরা জুট মিলের কি অবস্থা? বর্তমানে ত্রিপুরা জুট মিলের কি অবস্থা? আপনারা প্রত্যেকেই জানেন ত্রিপুরা জুট মিল হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা মাঝারি শিল্প। এই শিল্পের শুরুটা হয়েছিল, উনি বলেছেন আপনাদের সামনে কবে শুরু হয়েছে, বাণিজ্যিক কবে শুরু হয়েছে, সব কিছু বলা হয়েছে। আমি সেটাকে পুনরাবৃত্তি করছি না। তো এটুকু বলতে চাই, ত্রিপুরা রাজ্যে একসময়তে জুমিয়াদের কাছে এত পাট হতো, এই চটকলটা চালাবার মতো সামর্থ্য অনেক বেশি ছিল। আচ্ছা। কিন্তু আমরা দেখলাম ক্রমান্বয়ে জুমিয়াদের পাট চাষটা প্রায় বন্ধ হওয়ার পথে। আমরা দেখলাম রাজ্যের সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, রাজ্যের বাইরে থেকে পাট এনে কোনো ক্রমে এই জুট মিলকে চালু রেখেছিলেন এবং লাভের মুখ না দেখলেও মোটামুটি একটা নো লস নো গেইন এটা পজিশন ছিল। আচ্ছা। কিন্তু পাট চাষে উৎসাহিত না করার ফলে রাজ্যে পাটের উৎপাদন একেবারে কমে যায়। এটা একটা দিক, মৌলিক দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে চটকলের মতো কোনো বাজার এখানে নেই। আচ্ছা। কারণ চটকলের কোনো একটা পার্টস, এটা মেশিনের একটা পার্টস যদি কিনতে হয় তাহলে আমরা কলকাতা পালিয়ে দিতে হয়। এই রাজ্যে এই জুট মিল চালাবার মতো যে মেশিনারিজ, পেয়ার পার্টস, এগুলি পাওয়া যায় না। আচ্ছা। যে কোনো একটা কিছু কিনতে গেলেও আমাদের কলকাতায় পাড়ি দিতে হয়, যে সেখানে যেহেতু চটকলের একটা বাজার আছে সেখান থেকে এনে। সুতরাং এতে কি হতো, রাজ্যের যে অন্যান্য চটকলের চাইতে আমাদের জুট মিলের, ত্রিপুরা জুট মিলের যে বস্তা যেটা আমরা উৎপাদন করি, সেটার দামটা একটু অন্যান্য জুট মিলের থেকে একটু ভিন্নতর। আচ্ছা, মানে সেটা কি কম ছিল না বেশি ছিল? না,
একটু বেশি, একটু বেশি ছিল। এত বেশি নয়, তবে মার্কেটে অন্যান্য জুটের তুলনায় বেসরকারি জুটের তুলনায় কম। আচ্ছা, বেসরকারি জুট মিলের তুলনায় কম। কিন্তু আমরা যদি গুণগত মান দেখতাম তাহলে কি গুণগত মানটা হচ্ছে কি, এটা বেসরকারি কারখানা, তার বস্তার যে কালার এবং তার এগুলি সুন্দর করার জন্য তারা ইমালসিমটা বেশি প্রয়োগ করত। আচ্ছা, কিন্তু ত্রিপুরা জুট মিল যেহেতু সরকারি কারখানা, এখানে পারফেক্টলি তার ইমালসিমটা ইউজ করা হতো, এবং যে চটের বস্তাটা তৈরি হতো, পাটটাকে যেভাবে আমরা মানে তৈরি করতাম, সেটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী। আচ্ছা, যেন একটা বস্তা তার একটা মানে কয়েকবার ব্যবহার করা যায় এবং লাইফ লং থাকে, মানে বেশি সময় ব্যবহার করা যায়। ওকে। কিন্তু কালারের দিক থেকে আমরা ওই এর থেকে ভালো হবে না, কারণ এটার যে ইমার্সিয়ামটা পাটটাকে যে আমরা যেভাবে প্রসেস করি, সেটার প্রসেসটা আবার বেসরকারি কারখানা প্রসেসটা একটু ভিন্নতর। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন দেখতে আকর্ষণীয় না হলে এটা গুণগত মান আমাদের এই ত্রিপুরা জুট মিলের কোয়ালিটি, যে বস্তা তৈরি হতো, চটের ব্যাগ তৈরি হতো, সেগুলো ভালো ছিল। ওকে, তাহলে আপনি বলছেন যেটা শুরুতেই আপনি যেটা শুরু করলেন, আমরা যদি জুট মিল এই মুহূর্তে যেটা জানতে চাইছিলাম আপনাদের অবস্থা, এই মুহূর্তে জুট মিল আমরা যতটুকু জানি, বাইরের থেকে শুনি জুট মিল বন্ধ আছে, কথাটা কতটুকু ঠিক? জুট মিলটা চালু ছিল বলা যায় 2020 পর্যন্ত চলেছে, 2023-এ গিয়ে টোটালি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 2000 এবং বন্ধ হওয়ার কারণটা হচ্ছে একটা না, তিনটা কারণ আছে। না, এখানে আপনি বললেন 2020-তে বন্ধ হয়ে গেছে, 2020-তে কোভিড ছিল না, কোভিড চলাকালীন বন্ধ হওয়াটা 2020-তেও মোটামুটি চলতো। আচ্ছা, দু একটা মেশিন চালানো যেত আর কি। আচ্ছা, কিন্তু 2023-এ টোটালি বন্ধ হয়ে গেছে প্রোডাকশনটা। আচ্ছা, এর মূল কারণটা হচ্ছে কি, এটা একটু পেছনে যেতে হয়। একটা কারখানার মধ্যে যে শ্রমিক, যারা কর্মচারী কাজ করে, তাদের সংখ্যাটা শুরুতে ছিল 1940 জন। কিন্তু আচ্ছা, মানে যখন শুরু হয় শুরুতে আচ্ছা 1940 জন ছিল। আচ্ছা, অফিসাররা বাদ দিয়ে, অফিসার বাদে আচ্ছা, শুধু যারা উৎপাদন করত এদের সংখ্যাটা ছিল 1940। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে কি, জুট মিলে যে সংখ্যাটাই এটা আনা হয়েছিল, ওই সময় প্রজেক্ট রিপোর্ট অনুসারে ক্রমান্বয়ে আনার কথা ছিল। আচ্ছা, কিন্তু এটা 1983 সালের মধ্যে এটা বেশি পরিমাণের কর্মচারী নিয়োগ করা হয়, ধীরে ধীরে না বাড়িয়ে একসাথে বাড়িয়ে নেওয়া হয়। ফলে হয়েছে কি, একসাথে বাড়ার ফলে যে কর্মচারীগুলি এসেছে তাদের বয়সটা মোটামুটি একটা কম বেশ 1 বছর 2 বছর এদিক সেদিকে। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি জুট মিলে উৎপাদনটা হচ্ছে ঠিক, কিন্তু লাভজনক উৎপাদন হচ্ছে না। ফলে যে কোনো শ্রমিক রিটায়ারমেন্ট হয়ে গেলে সেখানে আবার নতুন করে একজনকে ভর্তি করা হচ্ছে না, রিক্রুটমেন্টটা হচ্ছে না। আচ্ছা, ফলে কবে থেকে হচ্ছে না এটা? তো হ্যাঁ, রিক্রুটমেন্ট না থাকার ফলে প্রতিনিয়ত প্রতি বছর যারা রিটায়ারমেন্টে যায় সেই শূন্যস্থানটা পূরণ হচ্ছে না। আচ্ছা, শ্রমিক সংখ্যাটা ধীরে ধীরে প্রতি বছর কমে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন যে প্রতি বছর একটা শ্রমিক যদি যায় তাহলে সেই স্থলে তার একজন আসা উচিত। ওকে, সেটা আসে নাই। না আসার ফলে কি হচ্ছে, ক্রমান্বয়ে কমতে থাকে। না, এখানে আমার জানার আছে সিনহাবাবু, যে এই যে নিয়োগটা কবে থেকে বন্ধ হয়, কোন বছর থেকে বন্ধ হয়? নিয়োগটা মোটামুটি এটা প্রথম দিকে ছিল, এটা 2000 সাল পর্যন্ত নিয়োগটা ছিল কিছু কিছু। আচ্ছা, এরপর আস্তে আস্তে নিয়োগ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে এটা কমে যায়। তাহলে সেটা কমতে থাকে এবং সেখানে কর্মী সংখ্যা কমতে এখন 47, এবছর 47। হ্যাঁ, কিন্তু সেখানে প্রজেক্ট রিপোর্টে ছিল 200টা লুম চলবে। আচ্ছা, তার জন্য 1940 জন শ্রমিকের দরকার। আচ্ছা, 200টা লুমের জন্য। কিন্তু চলতো কটা? হ্যাঁ, কিন্তু লুম চলতো 150 বেশি চলতো না। আচ্ছা, হ্যাঁ, এবং 10টা-15টা মতো লুম এটা রেডি থাকতো। এটা যদি কোনো এটা লুম যদি খারাপ হয়ে যায় তাহলে ওটা রিপ্লেস করে সেটা হতো। কিন্তু 150 মতো চলেছে এক সময়তে। কিন্তু পরবর্তীকালে এই লুমগুলি শ্রমিক সংখ্যা কমার ফলে এই লুমগুলি কমতে থাকে।
আচ্ছা, এই 150-200 জায়গায় 150 লুম কেন চললো? সেটা কি পাটের অভাবে এটা চলতো, মানে 50টা কম চলতো, নাকি মেশিনারি যে ডিস্টার্বের কারণে চলতো না, বা নাকি না, লোকের জন্য তখন চলতো না? এই কথা আমি বলতে চাই, তখন পাটও ছিল, সবকিছুই ছিল, হুম কিন্তু জুট মিল কর্তৃপক্ষ হুম 200 মেশিন একসঙ্গে চালাতে পারেনি তখনও। আচ্ছা। মানে ক্রমান্বয়ে বারবার কথা, হুম কিন্তু বাড়ে নাই, আচ্ছা। এই পর্যন্তই ছিল। Okay. তারপরে কারণ একটু মানে সমতা ছিল বটে, হুম। কিন্তু প্রতিনিয়ত কমতে থাকে সেটা। ওকে, একটা হিসেব আমি একটু দর্শক বন্ধুদের দিতে চাইবো, কারণ জুট মিল নিয়ে যখন কথা হয়, যেটা সিনহাবাবু বলছেন যে 2023 সাল থেকে জুট মিল এখন প্রোডাকশন বন্ধ, উৎপাদন বন্ধ। এখানে আমরা যদি 2016 সাল থেকে জুট মিলের যে কর্মী সংখ্যা বা শ্রমিক সংখ্যা 2016 সালে 712 জন ছিল, এরকম ভাবে কমতে কমতে 2020-তে সেটা 268-তে দাঁড়িয়েছে, 2016-তে 712, 2017-তে 632, 2018-তে 508, 19-এ 382, এভাবে কমতে কমতে 2025 সালে সেটা 47-এ দাঁড়িয়েছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে যারা এই 47 জন আছে তাদের মধ্যে বাকিরা যারা অবসরে যাবেন, যাওয়ার পর থাকবে মাত্র 26 জন, 27-এ 16 জন থাকবেন, 28-এ 13 জন থাকবেন। এইভাবে চলতে চলতে 2036 সালে একজনও থাকবেন না যদি নিয়োগ না হয়। ওকে, তাদের মনোভাবটা হচ্ছে গভর্নমেন্টের পরিচালিত এই মাঝারি ধরনের শিল্প, হুম এটাকে চালাবার কোনো মানসিকতা নেই বলে হুম নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না, হুম ক্রমান্বয়ে শুকিয়ে 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 এটাকে বন্ধ করার জন্য। হুম এবং সেখানকার রাজনৈতিক কারণও আছে। হুম যদি একসঙ্গে লকআউট ঘোষণা করে, হুম তার একটা রুলিং গভর্নমেন্ট, তার একটা বদনাম আসে, হুম এবং তার সেই বদনামটা না করাবার জন্যই হুম শুকিয়ে 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 এই জুট মিলটাকে তাহলে সিনহাবাবু আপনি যেটা বলছেন যে টোটালি বন্ধ। এখন একবারে লকআউট করলে সরকারের সমস্যা, সরকারের বদনাম হবে, সরকারের টাকা দিতে হবে আপনি বলছেন, কিন্তু তাহলে বলা যাচ্ছে যে এই যে জুট মিলের যে বন্ধ করার যে প্রসেসিংটা, সেটা তো এই রুটটা তো এখানে নয়, রুটটা তো অনেক আগের, অনেক গভীরে। এখন এটা যে বলা হয়, আপনি শুরুতে যেটা শুরু করছিলেন যে জুমিয়াদের কাছে চাষ মানে পাট ছিল, তারপর আস্তে আস্তে পাট চাষে উৎসাহ না প্রদান করার কারণে পাটের উৎপাদন বন্ধ হয়ে যায়, রাজ্যে পাট চাষ প্রায় বন্ধের মুখে চলে আসে, এবং তখন বাইরে থেকে পাট এনে এই 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 কারখানা চালানো হতো। তাহলে পাট চাষে এই রাজ্যের মাটি তো পাট চাষের জন্য উত্তম মাটি, এখনো উত্তম মাটি বলা হয়, তাহলে পাট চাষে উৎসাহ কেন করা মানে দেওয়া গেল না? আমরা তখনও বলছিলাম, যখন বাইরে থেকে যখন পাট আনা হয়, তখন আমরা বলছিলাম যে প্রত্যেকটা ব্লককে কাজে লাগিয়ে জুমিয়াদেরকে পাট চাষে উৎসাহিত করার জন্য সরকার ব্যাংক থেকে যেন কম সুদে লোন দেওয়া এবং পাট চাষিদেরকে উৎসাহিত করা, এটা দাবি আমরা তুলেছিলাম। কিন্তু তৎকালীন সময়েতে আমাদের যে সরকার ছিল, সেই সরকার এই উদ্যোগটা গ্রহণ করেনি, মানে বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার, এবং তার আগে তো আমরা সব সরকারের কথা বলি। 74-এ যখন জুট মিল যখন স্থাপন হয় তখন কংগ্রেস সরকার ছিল রাজ্যে, তারপর তার 3 বছর পর বামফ্রন্ট সরকার আসে, এবং মাঝে 5 বছর কংগ্রেস টিউজিএস এর জোট সরকার ছিল, এবং তারপর আবার 25 বছর বাম আমল ছিল, এবার এখন বর্তমানে বিজেপি জোট আমল। মানে আপনি বলছেন যে কোন সরকারই কোন আমলেই এই জুটকে পুনরুজ্জীবিত করার, জুট মিলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হয়নি, তার জন্য কোনো চেষ্টা চলেনি। তো বামপন্থী সরকারের সময় খানিকটা চেষ্টা করলেও এটা সফল হয়নি। আচ্ছা, সফল হয়নি কারণ পাট চাষিদেরকে উৎসাহিত করা যায়নি, যার ফলে বাইরে থেকে পাট আনতে হয়েছে। হ্যাঁ, এই কাজটা করতে হয়েছে। তারপরে এখানে একটা প্রশ্ন আছে, এই যে বলছেন যে পাট চাষিদের উৎসাহিত করা যায়নি, বলা হয় যে অনেকে অভিযোগ করেন যে পাট চাষিদের তারা যোগ্য মূল্য পেত না, তাদের যে পাট চাষ তারা করত তৎকালীন সময় তাদের যোগ্য মূল্য পাওয়া যেত না বলেই তারা পাট চাষে উৎসাহিত হননি, পাট থেকে তারা সরে গেছে, বা সরকারও চেয়েছে রাবারে চলে যাওয়া। সেই সময় একটা শিফটিং হয়েছে জুট থেকে রাবারে, আনারস থেকে রাবারে, চা থেকে রাবারে, সবগুলো যে জায়গা, সবগুলো জমি সব রাবারে শিফট হয়ে গেছে। এটা কতটা সত্যি? সেটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ। হ্যাঁ, যে এই যে ভারতবর্ষের মধ্যে যে প্রোডাক্টসগুলি তৈরি হয়, কোন জিনিস এখন সিনথেটিকের বিরুদ্ধে লড়াই চলছে,
চটের বস্তাতে লবণ রাখতে হয়। হুম, এটা খাদ্যদ্রব্য রাখারও কতগুলি নিয়ম আছে, একদম শৃঙ্খলা আছে। একদম। হুম, সেটা চটের বস্তা যে জায়গায় লাগবে সেটা চটের বস্তা লাগবেই। হ্যাঁ, কিন্তু এখন তো দেখা যাইতেছে আমরা বাজারে যাই সব এই যে আগে চটের থলে করে যেত, হুম, হুম, এগুলি বন্ধ হয়ে গেছে, কারণ মানুষ চায় পকেটের মধ্যে একটা ছোট্ট করে ব্যাগ ঢুকে হুম। বাজার করতে যায়। হুম, হুম, তো চটের চাহিদাটা সেখানে কমে গেছে, হুম, চটের বস্তার চাহিদাটা এগুলি কমে গেছে। হুম, কিন্তু সেখানে সিনথেটিক হুম, সেই ব্যাগগুলি পলিথিন প্রচলনটা বেড়ে বেড়েছে। যায়। হুম, তারপরেও কিন্তু গভর্নমেন্ট একটা নিয়ন্ত্রণে রেখেছিল হুম, যে যে সমস্ত প্রোডাক্টস হুম, খাদ্যদ্রব্য দেওয়ার জন্য সংরক্ষণ করার জন্য রাখা, হুম, তার মধ্যে পাটের বস্তার কতগুলি সংরক্ষণ কিন্তু রেখেছিল। আচ্ছা, আমরা এক সময়তে ত্রিপুরা জুট মিলে সব মানে বাইরে দিতাম, হুম। সেটা গভর্নমেন্টের কাছে দিতাম আমরা। হুম, সেখানে গভর্নমেন্টের কাছে আমরা বস্তাগুলি দিতাম, এতে গভর্নমেন্ট তার সহায়ক মূল্যে আমাদের কাছ থেকে রাখতো। আচ্ছা, এবং তখন একটা পাটের চটের বস্তার দাম ছিল 18 টাকা 50 পয়সা। হুম। কবের কথা বলছেন, এটা কোন সাল? এটা হয়তো ধরুন 2000 এর আগে, আচ্ছা, এর আগে না। আচ্ছা, এবং তখন এইভাবে হুম, আমরা বস্তাগুলি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে সমস্ত খাদ্য, যে সমস্ত ইয়েগুলি আছে সেগুলিতে আমরা সরবরাহ করতাম। ওকে, এটা ত্রিপুরা জুট মিলের মানে এই চটের বস্তাগুলি হুম। ভালো চাহিদা ছিল এই ক্ষেত্রে। হুম, হুম, কারণ অন্যান্য বেসরকারি কারখানার চটের স্থলে আর আমাদের এটা স্থলের মধ্যে একটু বেশ কমটা ঠিক। ছিল, এটা আমি আগেই বলেছি। হ্যাঁ, যাই হোক, বর্তমানে ত্রিপুরা জুট মিলটা বন্ধ, হুম, কিন্তু শ্রমিকদের মধ্যেও এটা হুম, অসন্তোষ ছিল। হুম, শ্রমিকদের বেতন ভাতা, হুম, এটা আপনি জানেন গুয়াহাটি হাইকোর্টে আমরা একটা মামলা করি, আমাদের চটকলের একটা সংগঠন, হুম, যেহেতু জুট মিলের শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে না নিয়ে হুম, কর্মচারী হিসেবে গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, এটা গুয়াহাটি হাইকোর্টে মামলা করার পরে কেস নাম্বারটা হচ্ছে 641 হুম, 1997-এ। আচ্ছা, এই মামলাতে যে ইউনিয়নটা মামলা করেছিল হুম। তারা জিতেছে, হুম, তারা জিতেছে এবং জুট মিল কারখানাকে তার কর্মচারীদেরকে ফোর্থ পে কমিশন দেওয়ার জন্য হুম, সেখানে ঘোষণা করা হয়। আচ্ছা, 1196 থেকে ফোর্থ পে কমিশনটা এসেছে। আচ্ছা, এরপর আমাদের জুট মিলের যারা অফিসার্স হুম, তারা মামলা করেন হুম, ফোর্থ পে কমিশন পাওয়ার জন্য। আচ্ছা, তারা মামলাটা করার পেছনে যুক্তিটা হলো এটাই যে জুট মিলটার মধ্যে একটা হচ্ছে মিনিস্ট্রিয়াল স্টাফ, হুম, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্টাফ, ওকে, একটা হচ্ছে শ্রম করে ওকে। আর মিনিস্ট্রিয়াল স্টাফ বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ? অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, Okay. যেমন একটা সুপারভাইজার হোক, হুম, হুম, ক্লার্ক হোক, ওকে, এই ধরনের কিছু আছে। হুম, হুম, আর একটা স্টাফ আছে মেনটেন্যান্স, আচ্ছা, ইলেকট্রিশিয়ান, হুম, হুম, ওয়াটার সাপ্লাই, হুম, হুম, জরুরি বিভাগ যেগুলি আছে একদম সেগুলি তো প্রোডাকশনের সঙ্গে যুক্ত না, যুক্ত, কিন্তু থাকতে হবে। হুম, এই এই কতগুলি ভাগে ছিল আর কি, আচ্ছা, কেমন। কিন্তু অফিসাররা হুম, এই মামলাটা গুয়াহাটি হাইকোর্টের এখানকার আগরতলা বেঞ্চে মামলাটা করে। আচ্ছা, প্রথম মামলায় তারা হেরে গিয়েছিল বটে, হুম, পরে যারা অ্যাপিল করেছেন মানে ডিভিশন বেঞ্চে, হুম, তারা জিতে গেছেন হুম, এবং তারা টাকা পেয়েছেন। 1196 থেকে তাদের বেতনটা হয়েছে। আচ্ছা, মানে ফোর্থ পে কমিশন তারা পেয়েছেন? হ্যাঁ, ওকে, যেহেতু 1999-এ হুম, একই ছাতার তলে থাকি আমরা, হুম, ওই যে আমাদের যে গুয়াহাটি হাইকোর্টের মামলাটা, হুম, সেই মামলার ধরনে আমরা যেহেতু একই ছাতের তলে নিচে থাকি, হুম, সুতরাং শ্রমিকরা কেন পাবে না, শ্রমিকদের অধিকারটা সেখানে চলে আসে। ওকে, একই পে স্কেলের ভিতরে আমরা আছি। হ্যাঁ, 1999-এ প্রথম পে স্কেলটা আমাদের হয় হ্যাঁ, ফোর্থ পে কমিশনকে অনুসরণ করে, হুম, করলেও জুট মিলের জন্য সেটা সঠিকভাবে প্রয়োগ হয় নাই। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ডিএকে বেস করে প্রাইস ইন্ডেক্স অনুসারে, ইন্ডাস্ট্রিয়াল প্রাইস ইন্ডেক্সের অনুসারে বেতনটা করতে গিয়ে হ্যাঁ, সরকারি কর্মচারীদের মতো বেতনটা হয় নাই। অন্যান্য 32টা
পিএসইউ আছে তাদের সঙ্গে সমান তালে আমাদের বেতনটা হয়নি আচ্ছা পিএসইউদের মতো 32টা পিএসইউদের মধ্যে এবং 32টা পিএসইউর জন্য যে বেতনটা করেছে সেই বেতনটা ত্রিপুরা জুট মিলের শ্রমিকদের জন্য করে নাই। আচ্ছা না করার ফলে এটা ওই 32টা পিএসইউ এর একজন কর্মচারী বা শ্রমিক তার সঙ্গে আমাদের বেতনের ফারাকটা হয়ে গেছে অর্ধেক অর্ধেক, আচ্ছা প্রায় 50%। আচ্ছা 50% না হলো প্রায় 50%। আচ্ছা এই 99 থেকে আমরা লড়াইটা শুরু করি হুম ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। হুম আমি ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক। আচ্ছা বর্তমানে আমরা পেনশনার ওয়েলফেয়ার সোসাইটি করেছি, হুম এটারও এখনো বর্তমানে সেক্রেটারি আমি। হুম পরবর্তীকালে 1999-এ এই পেস্কেটে ভুল আসলো, আচ্ছা তারা বললো যে না আমরা পরে ঠিক করে দেব। হুম 2009-এ আবার আপনার এই 2009-এ আবার নতুন করে হলো, আচ্ছা সেখানেও ভুল আসলো এবং ভুল আসলো না 3বার সংশোধন করেছে হুম এই পেস্কেলটাকে। চটকল আচ্ছা। শ্রমিকদের পেস্কেলটাকে প্রথম একটা আসলো, হুম এটা যে টাকাটা দিয়েছে এটাও ভুল। হুম পরে মাঝখানে একটা আসলো, এটা প্রথমটা থেকে একটু বেশি। আচ্ছা এইটা বলছে না এই বেতনটা দেওয়া যাবে না। হুম তৃতীয়বার যেটা আসলো হুম। সেটা প্রথমটা থেকে কম। আচ্ছা তৃতীয়টা যেটা আছে এটা আমাদেরকে চালু করে দিল। আচ্ছা চালু করার পরে আমরা চটকল শ্রমিক ইউনিয়ন আমাদের সহযোগী যারা অন্যান্য শ্রমিক সংগঠন আছে হুম তাদেরকে নিয়ে আমরা জয়েন্ট একটা কমিটি করি হুম এবং বিশেষ করে তখন পেনশনাররা বেড়ে গেল, হুম পেনশনার সংখ্যা বেশি, তাদের একটা সংগঠন করলাম, করে আমরা কোর্টের দ্বারস্থ হলাম, আইনের দ্বারস্থ হলাম। আচ্ছা একই 77 আমরা থাকি, অফিসাররা পাবে আর শ্রমিকরা পাবে না, হুম এটা হতে পারে না। একটা পে স্কেলের ভেতরে, হুম হুম একটা পে স্কেলের ভিতরে আমরা আছি। আচ্ছা আরোপিটা এক, হুম একটা আরোপির ভিতরে অফিসার শ্রমিক সবাই আছে। হুম তো সুতরাং আমরা একটা 77 আছি, একদম সেখানে অফিসাররা পাবে শ্রমিকরা পাবে না, এটা তো হতেই পারে না। হুম। এবং কোর্টের রায়ও আমাদের কাছে আছে। হুম তারপরে আমরা ত্রিপুরা হাইকোর্টে মামলা করলাম। ওকে কোর্ট কি বললো? হ্যাঁ, মামলা করে এই মামলায় আমরা জিতেছি। আচ্ছা যেহেতু এটা সুপ্রিম কোর্ট হয়ে এসেছে, হুম অফিসারদের মামলাটা সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছিল, হুম গভর্নমেন্ট অ্যাপিল করেছিল, গভর্নমেন্ট হেরেছে। হ্যাঁ ওইখানে হারার পরে অফিসাররা বেতনটা তাদের পেয়ে গেল, ন্যায্য বেতনটা পেয়ে গেল। হুম এখন আমরা যখন মামলাটা করলাম, অফিসাররা পাবে আমরা পাবো না কেন, আমরা যখন মামলাটা করলাম হুম তখন হুম রাস্তগী আমাদের চিফ জাজ হুম উনি পরিষ্কারভাবে রায় করে দিলেন যে অফিসাররা যে মামলাটা করেছিল গুয়াহাটি হাইকোর্টের হুম ডিভিশন বেঞ্চে, হুম ওই রায়ে যা আছে হুম এটা শ্রমিকদের জন্য কার্যকর হবে প্রযোজ্য হবে। হুবহু। হুম। এবং এটা 6 মাসের মধ্যে টাকাটা দেওয়ার জন্য বলল। কত সালে ঘটনাটা, কোন সালে হয়েছে ঘটনাটা? এর আমরা আগে মামলাটা করেছি, হুম এটা হচ্ছে 2017। আচ্ছা 2017-তে হুম হুম এই মামলায় রাষ্ট্রপতি পরিষ্কারভাবে ঘোষণা করলেন, ওকে আমাদের পক্ষে রায় দিয়ে দিলেন যে অফিসাররা হুম গুয়াহাটি হাইকোর্টের যে রায়টা হয়েছিল হুম সেই রায় অনুপাতে তারা বেতন ভাতা পাবেন। এটা চ্যালেঞ্জ করে আচ্ছা ত্রিপুরা জুট মিলের অথরিটি এবং গভর্নমেন্ট হুম ইন্ডাস্ট্রি ডাইরেক্টর, হুম ইন্ডাস্ট্রি সেক্রেটারি, হুম ফিনান্স, তারা মিলে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো। হুম সুপ্রিম কোর্টে অ্যাপিল করার পরেও তারা হেরে যায়। আচ্ছা। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হুম যে এরা একই 77 থাকে, তারা টাকা পাবে। হুম তাদের ফোর্থ পে কমিশন অনুসারে 1196 থেকে তারা বেতন পাবে। উপরন্তু গুয়াহাটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অফিসার যে মামলা করেছিল হ্যাঁ সেখানে 6% ইন্টারেস্ট বলবৎ করা আছে। আচ্ছা যেহেতু তারা দেরি করলো, হুম হুম ইমপ্লিমেন্ট করতে দেরি করলো, গড়িমসি করলো, হুম তার জন্য 6% ইন্টারেস্ট ধরা হয়েছে। হুম এইটাও এটাকে গার্ড করার জন্য বলে দিল। 6% ইন্টারেস্ট। হ্যাঁ, 6% এটা সুপ্রিম কোর্ট বলেছে। আচ্ছা এবং সুপ্রিম কোর্ট বলেছে শুধু এটাই নয়, আমরা যখন এই মামলাটা যখন তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলো হুম জুট মিল অথরিটি, হুম আমরা তো সিঙ্গেল বেঞ্চে করেছিলাম, আচ্ছা
তারা মহান্তি হুম চিফ জাজ হুম ইন্দ্রজিৎ মহান্তি হুম তার এখানে ডিভিশন বেঞ্চে তারা এপিল করে, এই এপিলে হেরে যায়। আচ্ছা এবং লর্ড মহান্তি এত ভালো রায় করে দিয়েছিল, হুম মানে খুব সুন্দর রায় করে দিয়েছিল এবং পরিষ্কার বলে দিয়েছে আগামী 6 মাসের মধ্যে তাদের টাকা পয়সা মিটিয়ে দাও। হুম এইটা না শুনে জুট মিল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আবার গেল। আচ্ছা ওকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট বলল যে এটা কেস হবেই না, আচ্ছা মামলা তুলবেই না। হুম দেন এটা খারিজ করে দিল। খারিজ করে দিয়ে বলল 4 মাসের মধ্যে হুম ওই গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অফিসাররা যে মামলাটা করেছিল হুম। সেই মতো জুট মিল শ্রমিক কর্মচারীদের সমস্ত টাকা বকেয়া মিটিয়ে দিতে হবে। এটা কবে আসে এই রায়টা? এই কেসটা ছিল সুপ্রিম কোর্টের রায়টা কবে আসে? দিচ্ছি বলছি। ওকে দর্শক বন্ধুরা যারা সঙ্গে আছেন আচ্ছা সিনেমা আপনি দেখুন এটা 2023-এ 2023 সালে। ওকে আমরা জুট মিল নিয়ে কথা বলছি আজ, রাজ্যের জুট মিল ত্রিপুরা জুট মিল। এই জুট মিল নিয়ে অনেক ধরনের সংবাদ মাঝে মধ্যে আপনারা দেখেন আবার শোনেন, এবং কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিক্ষোভ আন্দোলনের খবর আপনারা হয়তো নিউজ ভ্যানগার্ডে দেখেছেন। তো আজ আমরা একটু বিস্তারিত জানতে চাইছি যে কর্মচারীদের বা শ্রমিকদের সেখানে আসলে কি কি দাবি, তাদের দাবি কতটা ন্যায্য, সেখানে কোর্ট কি ধরনের রায় দিয়েছে, এবং তারপর এই যে শিল্পটা বা এই যে পাট শিল্পটার ভবিষ্যৎ, ত্রিপুরার যে ভবিষ্যৎ কি। হ্যাঁ বলুন। তারপর 2023 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তারপর এখন ম্যানেজমেন্ট সরকার এই টাকাটা দিতে বাধ্য হয়েছেন। আচ্ছা সরকার বলে দিয়েছে জুট মিলের জায়গা সম্পত্তি, স্থায়ী অস্থায়ী সম্পত্তি বিক্রি করে হলেও তাদের টাকা দিয়ে দাও। সেপ্টেম্বর মাসে 2023-এর সেপ্টেম্বর মাসে রায়টা হয়েছিল, আর একটা সেপ্টেম্বর গেছে, 1 বছর। আজকে হচ্ছে এপ্রিল মাস, মানে 1 বছর প্রায় 7 মাস। আচ্ছা এখনো পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ 386 জনের বেতন ভাতা মিটিয়ে দিয়েছেন। কতজনের মধ্যে টোটাল কতজন আছে এখানে? টোটাল 1196-এ শ্রমিক সংখ্যা ছিল 1647 জন। আচ্ছা 1647 জনের মধ্যে 396, তার মধ্যে এখন পর্যন্ত 386 জনের বেতন ভাতা মিটিয়ে দিয়েছেন। আচ্ছা আর 160 জনের লিভ স্যালারি ও গ্র্যাচুইটি মিটিয়ে দিয়েছেন। আচ্ছা 160 জনের লিভ স্যালারি ও গ্র্যাচুইটি মিটিয়ে দিয়েছেন। আচ্ছা তাহলে এখানে রয়ে গেছে আরো প্রায় 1300 মতো। আচ্ছা তাই কি না? এদের সম্পর্কে এই যে গড়িমসি করছে টাকাটা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি, তার জন্য আমরা এটা কন্টেম্প কেস করেছি। আমরা আচ্ছা কন্টেম্প কোর্ট আমরা করেছি, কেসটা করেছি, এটা চলেছে। সেইখানেও জুট মিল কর্তৃপক্ষ গিয়ে তারা মানে সহজ চাকরির একটা রাস্তা নিয়েছেন। লেবার কমিশনের কাছ থেকে, লেবার কমিশনের কাছে এই কথাটা বলে নাই যে 1196-এ ইউনিয়নের মেম্বার কত ছিল, এই কথাটা না বলে তারা 1983-তে আমাদের যখন ইউনিয়নটা করি তখন যে কজন 60 জন না 70 জন ছিল, তাদের তালিকাটা এনে তারা এটা করছে। আবার জুট মিল কর্মচারী মঞ্চের 353 জন শ্রমিক কর্মচারী ছিল, আচ্ছা তাদের নামের তালিকাটা এনে ল ডিপার্টমেন্ট থেকে অর্ডার এনে এই টাকাটা পেমেন্ট, এই যে 386 জনের কথা বললাম, এই এদের টাকাটা পেমেন্ট করছেন। এবং অন রুলে যারা ছিল মিলের ভেতরে তাদের টাকাটা মিটিয়ে দিয়েছেন। আচ্ছা আমরা সেখানে দাবি করছি, একটু বলুন। আমরা সেখানে দাবি করছিলাম ঠিক আছে, একসাথে যদি দিতেও না পারে, আমাদের এই জুট মিলের মধ্যে এখন যারা প্রাপক, ক্যান্সার, কিডনি ড্যামেজ, হার্টের রোগী প্রায় 100, একটা মানবিকতার দিক থেকে তাদেরকে আগে পেমেন্ট করা উচিত ছিল। আচ্ছা মারা যাচ্ছে,
ইতিমধ্যে প্রায় 200-র উপরে শ্রমিক কর্মচারী মারা গেছেন এই রায়টা প্রকাশ হওয়ার পরে। হুম তাহলে যে লোকগুলি তার হকের টাকা 1 টাকাও দেখলো না, মারাই গেল, হুম দিনের পর দিন মারা গেছে। একজন শ্রমিক 5 দিন পূর্বে মারা গেছে, 5 দিন পরে আমাকে বলছে, সিংবাবু ওনাকে একটু খবর দিন, ওনার তো আমরা বিলটা, আরে বারবার বললাম লোকটা মরণাপন্ন, হুম তাড়াতাড়ি দিয়ে দেন। তার নামটা ছিল আমাদের ইউনিয়নের মধ্যে। হুম তো এখানে তো ইউনিয়নবাদের কোনো কথা নেই। হুম সুপ্রিম কোর্ট বলেছে 1-1-96-তে যতজন ছিল তাদেরকে টাকা দাও। আচ্ছা। এখানে তো ইউনিয়নবাজি করার কোনো দরকার নেই, গোষ্ঠীবাজি করার কোনো দরকার নেই। হুম না, কিন্তু 1-1-96-তে এখন প্রশ্ন হচ্ছে যে 1-1-96-তে আপনি যেটা বলছেন যে লিখিতভাবে কতজন ছিল? 1647 জন। 1647 জন। এটা কার হিসেবে 1647 আসছে? মানে জুট মিলের জুট কাছে? মিলে যারা কর্মরত ছিল, এটা আমরা সংগ্রহ করেছি। আচ্ছা। জুট মিলে এটা নোটিশ করেছিল হুম যে যারা যারা টাকা পাবে হুম তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, কারণ সবাই তো রিটায়ারমেন্টে, হুম তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য একটা নোটিশ করে। এই নোটিশটা বার হওয়ার পরে এই কপি আমাদেরকে, আমাদের ইউনিয়নকেও দিয়েছে। হুম আমরা যে জয়েন্ট কমিটি, যৌথ কমিটির যে আন্দোলন করছি, আমাদেরকেও কপি দিয়েছে। আচ্ছা। তখন আমরা সংগ্রহ করলাম হুম যে 1196-এ কারা কারা ছিল। ওকে। আমাদের সাংগঠনিক উদ্যোগে হুম আমরা তৈরি করেছি এবং 1647 জনের নামের তালিকা তৈরি করে, তার বায়োডাটা তৈরি করে আমরা কোর্টে সাবমিট করে দিই। ওকে, আপনারা যে কন্টেম্প অফ কোর্টের জন্য যেটা কেসটা যেটা করেছেন, সেখানে কি এই 1647 জনের কথা উল্লেখ আছে? হ্যাঁ। এবং কোর্ট কি সেটা মেনেছে? উল্লেখ নয় শুধু, হ্যাঁ। আপনি যেটা বললেন শুধু উল্লেখ নয়, 1647 জনের নাম, তার পিএফ নাম্বার, যারা যারা রিটায়ারমেন্টে গেছে তাদের পিপিও নাম্বার, এই সমস্ত বায়োডাটা দিয়ে, তার নাম, বাবার নাম, এগুলি দিয়ে লিস্ট করে আমরা কোর্টে সাবমিট করে দিয়েছি। ওকে, কোর্ট কি বলেছে? শেষ কথা কোর্ট কি বলছে? ইন দ্য মিন টাইম জুট মিলকে আমরা একটা আরটিআই করেছি। আরটিআই আমরা এটা এই কথাই বলেছি যে 1196-এ কত শ্রমিক সংখ্যা, কোন ডিপার্টমেন্টে কতজন ছিল, এই আরটিআই জবাব জুট মিল কর্তৃপক্ষ দিতে পারেনি। আচ্ছা। বলছে যে আমাদের স্টাফ নেই, এত পুরানো রেকর্ড আমরা কোথা থেকে দেব, ইত্যাদি নানান কথা বলে আরটিআই এর যেভাবে কাগজ উত্তর দেওয়ার কথা, সেই আরটিআই এর উত্তর না দিয়ে তারা একটা চিঠি দিয়ে বলেছে আমরা দিতে পারবো না, আমাদের স্টাফ নেই। হ্যাঁ, এবং অনেক আগের কথা, এই সমস্ত রেকর্ড পত্র আমাদের কাছে নেই। তা আমরা তখন কোর্টে বলার চেষ্টা করছি, আমরা ম্যানেজমেন্টকে বলার চেষ্টা করছি, তাহলে এই যে 386 জনকে দেওয়া হলো, সেটা তো 1196 থেকে দেওয়া হয়েছে, এটা তো মাঝখান থেকে নয় তো, 1196 থেকে দেওয়া হয়েছে। তাহলে এদেরকে যদি 1196 থেকে দেওয়া হয়, তাহলে 1196-এ কতজন ছিল সেটা বলতে আপত্তি আছে? জুট মিল কর্তৃপক্ষ প্রতারণা করছেন শ্রমিকদেরকে, এবং আমাদের আরটিআই জবাবটা আজও দেয়নি। ওকে, তাহলে এখন মূল কথা হচ্ছে যে 1647 জন আপনাদের হিসেবে জুট মিল 1-1-96-তে জুট মিলের শ্রমিক ছিল, এবং সেখানে কোর্টের অর্ডার মেনে, সুপ্রিম কোর্টের অর্ডার মেনে 386 জনকে ওনাদের বকেয়া দাবি যেটা ছিল আপাতত সেটা মিটিয়েছেন, এবং 160 জনের লিভ স্যালারি এবং গ্র্যাচুইটি মিটিয়ে দিয়েছেন। বাকিদের কথা জুট মিল এখন ভাবছে না বা তাদের কোনো বকেয়া দিচ্ছে না, এবং আপনাদের দাবি বাকি জায়গায় আমরা একটা রিজয়েন্ডার দিছিলাম কোর্টে। আমাদের যে মাননীয় যে বর্ষিয়ান বিচারপতি, অ্যাডভোকেট, আইনজ্ঞ মানুষ পুরুষোত্তম রায় বর্মন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি একটা রিজয়েন্ডার দিয়েছেন, মানে আমাদের যে মামলাটা, এই যে কন্টেম্প কেসটা যেটা আগে বলেছিল, তার সঙ্গে আমরা রিজয়েন্ডার দিয়েছি। তার আগে তারা একটা হলফনামা দিয়েছে, কোর্ট বলেছে তোমরা একটা হলফনামা দাও, কি কি করেছ, কবে দিয়েছ, কি টাকা আছে, কিভাবে টাকা জোগাড় করবে, সেটা একটা হলফনামা দিতে বলেছিল। জুট মিল কর্তৃপক্ষ একটা হলফনামা জমা দিয়েছে, এটা মিথ্যাচারে ভর্তি। তারা মিথ্যাচার করে সেই হলফনামাতে উল্টাপাল্টা কথা বলেন, ফলে আমরা একটা রিজয়েন্ডার দিয়েছি। আমাদের আইনজ্ঞ পুরুষোত্তম রায় একটা রিজয়েন্ডার দিয়েছেন। সেই রিজয়েন্ডারে সেখানে যেটা বলা আছে যে তারা জুট মিল কর্তৃপক্ষ যে শ্রমিকদেরকে ঠকানোর জন্য যে সমস্ত
কাজগুলি করছে, রিজয়েন্ডার মধ্যে আমরা সেইগুলি চাইছি। হুম, এই রিজয়েন্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা 1647 জনের নামের তালিকা, হুম, তারপরে যারা রুগী, হুম, ওকে, কঠিন রোগে আক্রান্ত, হুম, তাদের টাকা যেন দেয় তার লিস্ট সবগুলি আমরা কোর্টে জমা দিয়েছি হুম। এবং জুট মিল ম্যানেজমেন্টকেও দিয়েছি। ওকে, ম্যানেজমেন্টের শেষ কথা কি সেটা আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। ম্যানেজমেন্টের কথা আমরা এমডি আমার সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছিল, হুম, অফিসিয়ালি না নন অফিসিয়ালি। হুম, ওনার বক্তব্য হলো সরকার পক্ষ যদি আমাকে যদি লিখে যদি কিছু না বলে হুম, আমি রুগী টুগি কাউকে দিতে পারবো না। তো উনি সরকারি কর্মচারী, হুম, ওনার প্রতি তো আমাদের কোনো জেহাদ নেই, হুম, কিন্তু কথাটা হলো সরকার যদি এটা সম্পর্কে যদি তার মানবিকতা হুম, বা একটু শালীনতা বোধ যদি না থাকে, তো এটা কি করে আমরা, তার জন্য আমাদের লড়াই, হুম। আমাদের লড়াই। ওকে, এবং আমি আপনারা দেখছেন আমরা দীর্ঘক্ষণ লড়াই করে চলছি, হুম, এবং লড়াই আমরা যে লড়াইটা করেছি, হুম, লড়াইটা আমরা সাকসেস হয়েছি। হুম, প্রথম লড়াইটা যেটা ছিল, আমরা কর্মবিরতি করেছিলাম হুম, 2017-তে। হুম। এই কর্মবিরতির আন্দোলন আমাদেরকে সুফল এনে দিয়েছে। ওকে, আপনারা লড়াই করেছেন, দীর্ঘ আন্দোলন করেছেন এবং আপনাদের আন্দোলনের ফলে মাননীয় কোর্ট আপনাদের পক্ষে রায় দিয়েছে, সবটাই এটা জানা এবং সব দর্শক বন্ধুরাই যারা খোঁজ রাখে, সচেতন মহল জানে, সেটা খোঁজ রাখে। কিন্তু ওই ঘুরে ফিরে সে জায়গাতেই কথা আসছে যে আজ বর্তমানে যে অবস্থা জুট মিলের, এই জুট মিলের বর্তমান অবস্থার জন্য দায়ী কে যদি খুঁজতে বের করা হয়, তাহলে সেটা বীজ বোধহয় অনেক আগেই পোতা হয়েছিল যে জুট মিলকে, আপনি শুরুতে যেটা বলছিলেন যে ধীরে ধীরে জুট মিল কিভাবে বন্ধ হবে, তার বীজ বোধহয় অনেক আগেই পোতা হয়েছিল। কিন্তু বর্তমানে কি হয় এবং আপনাদের কোর্টের রায়ের পর যেহেতু এটা বিচারাধীন এবং কোর্ট বিচারও করেছেন, রায় দিয়েছেন, এখন কি হয়, ম্যানেজমেন্ট কি করে, জুট মিল কর্তৃপক্ষ কি করে, সেদিকে অবশ্যই চোখ থাকবে সবার, সেটা আজ একটু বিস্তারিত জানলাম আপনার কাছে। তবে আগামী দিনে আমরা অবশ্যই জুট মিলের ভবিষ্যৎ এবং রাজ্যের জুট শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলতে চাইব, কারণ জুট মিলের কি বর্তমান যে অবস্থা আমরা দেখছি, তাহলে কি এখানেই শেষ ধরে নিতে হচ্ছে আমাদের? যারা কর্মচারী ছিলেন বা যারা অবসরে যাচ্ছেন, তাদের সুযোগ সুবিধা বা তাদের যে বকেয়া, সেগুলো মিটিয়ে দিয়ে কি ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে জুট মিলের? নাকি এখন বিশ্বের দরবারে জুটের বিভিন্ন যে পণ্য বা বিভিন্ন দ্রব্যের যেভাবে চাহিদা বাড়ছে, তার দিকে খেয়াল রেখে রাজ্যের জুট শিল্পকে আবার পুনরুজ্জীবিত করা হবে, সেদিকেও নজর থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সিনহাবাবু আজ সঙ্গে থাকার জন্য। আজ আমরা বিস্তারিত জানলাম, তবে আমরা আরো বিস্তারিত আলোচনা জুট মিল নিয়ে করব এবং সেই সব আলোচনায় আপনাকে অবশ্যই আমরা চাইব সঙ্গে। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, পাটকলের উৎপাদন বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই শ্রমিকরা কাজ হারিয়েছে এবং তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে। বলা বাহুল্য, শ্রমিকরা চরম আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এটা বাস্তব যে কাঁচা পাটের পাশাপাশি জুট, ইয়ার্ন, টোয়াইন, চট ও বস্তার পর এখন পাটের কাপড়ের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা বেড়েছে। বিশ্বে উৎপাদিত কাঁচা পাটের প্রায় 50% উৎপাদন হয় এই দেশেই। আমাদের রাজ্যের মাটিও পাট চাষের জন্য উত্তম। তাই সোনালী আসে, নতুন করে আবার সোনালী স্বপ্ন দেখার কোনো অবকাশ আছে কিনা তা ভেবে দেখতেই পারি আমরা। বাঁশ, চা, রাবার, আগরের পাশাপাশি রাজ্যের পাট শিল্পকে পুনরুজ্জীবিত করা হয় কিনা তা সময় বলবে, সেদিকে নজর রাখছি আমরা। আর জুট মিলের শ্রমিকরা, কর্মচারীরা তাদের বকেয়া দাবি পান কিনা সেই খবর অবশ্যই আমরা রাখবো। আর আপনারা সব নিউজ আপডেটের জন্য এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।